গতকাল শাফিন আহমেদের মৃত্যুতে সমাপ্তি ঘটল একটি অধ্যায়ের। আজম খান, লাকি আখন্দ, আয়ুব বাচ্চু, খালিদের পর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে বড় একটি ধাক্কা শাফিন আহমেদের মৃত্যু। বাংলা পপ সঙ্গীতে শাফিন আহমেদের তুলনা তিনি নিজেই। কিংবদন্তি ব্যান্ড তারকার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। এই মুহূর্তে আনন্দযোগে যুক্ত হচ্ছেন শাফিন আহমেদের খুব কাছের মানুষ, সহযোদ্ধা মাকসুদুল হক এবং শেখ মনিরুল আলম টিপু। মাকসুদুল হক, আশা করি শুনতে পাচ্ছেন। শাফিন আহমেদের সাথে আপনার প্রথম পরিচয়ের গল্পটা শুনতে চাই। শাফিন হামিন দুই ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় কলেজে। আমরা যখন নটর ডেম কলেজে পড়ি, ওরা আমার জুনিয়র, কিন্তু একসাথে কলেজে আমি যখন কলেজ থেকে পাস আউট করবো 77-এ, তখন ওরা কলেজে জয়েন করে নটর ডেম কলেজে। সেখানেই ক্যান্টিনে আমরা বসে গান টান করতাম, আড্ডা মাড্ডা দিতাম। তখন থেকেই পরিচয় কম বেশি। মনিরুল আলম টিপু, শাফিন আহমেদের কিন্তু অনেকগুলো গান আছে যেগুলো সুপারহিট, শ্রোতা প্রিয়। তার কোন গানটি আপনার ভীষণ ভালো লাগে এবং কেন সেই গানটার সাথে আপনার একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট আছে? শাফিন ভাই অনেক অনেক ভালো গান দিয়ে গেছেন, আমাদেরকে গেয়েছেন। মাইলসের অনবদ্য কিছু গান আছে যেগুলো আসলে আমার হৃদয়ে এবং আমার বিশ্বাস পুরা দেশবাসী, বাংলা ভাষাভাষী যারা আছে তাদের প্রত্যেকের হৃদয়ে ওই সব গানগুলো স্থান করে রেখেছে। আমার কাছে ওনার ম্যাক্সিমাম গানই ভালো লাগে। তা ওনাদের মাইলসের প্রথম অ্যালবামের লাইক প্রথম প্রেমের মতো, তারপর চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও, আর কতকাল খুঁজবো তোমায়, জাদু, এসব গানগুলো আমার বেশি প্রিয়। ধন্যবাদ। মাকসুদুল হকের কাছে আবার আরেকটু প্রশ্ন রাখি, সেটা হলো দেশের বাইরে কনসার্ট করতে গেলে আসলে শিল্পীদের কোনো প্রস্তুতি থাকা উচিত কিনা? যেমন একটা অঘটন ঘটেই গেল এবং এরকম একটা সময়ে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি কিছু বলতেন যে কী কী ধরনের সীমাবদ্ধতা ছিল বা কী কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল। দেখুন, শো আপনি দেশে করুন বা বিদেশে করুন, একটা চাপ, ভীষণ বড় একটা চাপ। ব্যান্ডকে নিয়েও করলেও চাপ, ব্যান্ডকে না নিয়ে করলেও চাপ। তো আমি যেমন সবসময় ব্যান্ড নিয়েই তার পারফর্ম করেছি, কিন্তু বিদেশে গেলে হয় আমাদের কিন্তু যে জিনিসটা সুবিধা, বিদেশে গেলে আমাদের ইন্স্যুরেন্সে কিন্তু একটা কভারেজ থাকে। তো সুতরাং যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেটার জন্য কিন্তু যারা অর্গানাইজার তারাই ইন্স্যুরেন্স আমাদেরকে কভার করার চেষ্টা করে। একবার আমার সিডনিতে পায়ের একটা সমস্যা হয়েছিল, আঙুলে একটা ইনফেকশনের মতো হয়ে গেছিলো। সেখানে অর্গানাইজাররা আমাকে ডাক্তার দেখিয়েছে, তারাই আমাকে ট্রিটমেন্ট করেছে, তারাই আমাকে ওষুধ দিয়েছে। তো একেবারেই মানে শাফিনের বিষয়টাও তাই, যারা অর্গানাইজার আছে তারাই তাকে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়ে তার মরদেহটা পাঠানোর ব্যবস্থা তারাই করছে। তো সুতরাং বিদেশে গেলে আমাদের হেলথের বিষয়ে আমাদের কিন্তু খুব একটা চিন্তা করতে হয় না, যেটা আমাদের দেশে থাকলে করতে হয়। টিপু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হলো আপনারা তো অনেক দিন ধরে আসলে স্টেজ শেয়ার করছেন, একসাথে পারফর্ম করছেন। তো সেই ক্ষেত্রে একসাথে একটা অনেক জার্নিও হয়েছে আপনাদের। তো সেই ক্ষেত্রে কোনো স্মৃতি যেগুলো রোমন্থন করতে ইচ্ছে করছে বা কোনো একটা স্মৃতি যদি ছোট করে আমাদেরকে বলা যায়। হ্যাঁ, আমরা অনেকবার স্টেজ শেয়ার করেছি মাইলসের সাথে, যখন উনি মাইলসে ছিলেন। তা ওনার সাথে স্টেজ শেয়ার করার চেয়ে আমার বেশি যে জিনিসটা মনে পড়ে, আমরা আর্লি 90s-এ আমরা ওয়ারফেজ মাইলসের প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করতাম। তখন আমাদের ওয়ারফেজের নিজস্ব প্র্যাকটিস প্যাড ছিল না। তখন আমরা মাইলসের প্র্যাকটিস প্যাডে প্র্যাকটিস করতাম। আমরা দুপুরে করতাম, ওনারা অফিস সেরে এসে সন্ধ্যায় করতেন। তা করতাম এবং আমাদের ওই সময় যখন ওনারা আসতেন এবং আমাদেরও প্র্যাকটিস শেষ হতো, তখন আমরা খুব আড্ডা মারতাম, গল্প করতাম। আজকে কী কী গান প্র্যাকটিস করলাম, কী উঠালাম, সামনে কোনগুলা করব, সামনে শোতে কী করব, এখন কে কী করছে, কী, তারপর মিউজিক্যাল নলেজগুলো শেয়ারিং হতো আমাদের। সেই সাথে পরে সুযোগ হলে জ্যামিং করতাম। এই স্মৃতিগুলো আসলে খুব নাড়া দিচ্ছে আমাকে। এগুলো খুব একটা ভালো এবং সুন্দর সময় আমরা কাটিয়েছিলাম একসাথে। মাকসুদুল্লাহ হকের কাছেও একই প্রশ্নই রাখতে চাই, আজকের দিনে কোন স্মৃতিটা খুব মনে পড়ছে? আসলে আমার খুব বেশি রকম মনে পড়ছে, মানে সেকেন্ড লাস্ট টাইম আর কি। লাস্ট তার সাথে দেখা হয় একটা অনুষ্ঠানে, আমাদের বন্ধুর এক বন্ধুর একটা খাওয়ার দাওয়ার একটা পার্টি ছিল। সেখানে সে বেরিয়ে যাচ্ছে, আমি যখন ঢুকছি, সেই লাস্ট তার সাথে একটা শেখেন, তার একটা কাজ ছিল, সে চলে যাচ্ছে। কিন্তু ওই তার বার্থডেতে 14 ফেব্রুয়ারি তার একটি আত্মজীবনী প্রকাশ করেছিল। সে আমাকে খুব করে ধরেছে, তুই আসিস, যেমনি হোক তুই চলে আসিস।
তো আমার সঙ্গে চোখের একটা অপারেশনের জন্য আমি নিজের একটু সমস্যার ভিতরে ছিলাম, তারপর আমি গেলাম এবং আমি বললাম যে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ আমি আমার ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি ছিলাম প্রায় ঘন্টাখানিক ছিলাম। তো সেই অনুষ্ঠানেই তার সাথে শেষ দেখা, তার বইটা নিয়ে তার বই একজন পড়ে পাঠ করে শোনালো এবং সেই সম্মানটুকু যে আমাকে দেয়, ভালোবাসার জায়গার থেকে যে সম্মানটুকু দেয়, সে জানে আমার একটু ব্যস্ততা আছে, তো ওই জন্য বন্ধুদের কথা বলার সুযোগ করে দেওয়া হলো। তখন আমাকেই সে প্রথমে ডাকলো যে মাকসুদ তুমি আসো, কিছু তুমি এখানে বলো। আমি বললাম, অনেক কিছুই বললাম এবং আমি বইটা পড়ার জন্য আমি খুব আশাবাদী ছিলাম। কিন্তু ওই অনুষ্ঠান শেষ করে তাড়াহুড়ার ভিতরে সে একটা বই আমার জন্য রেখেছিল যে আমাকে দেওয়ার জন্য, আমি সেটা নিতে ভুলে যাই, কারণ আমার খুব তাড়াহুড়া ছিল। তো পরবর্তীতে তাকে সে খুব থ্যাঙ্কস ছিল আমাকে, মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে যে তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো ভালো কথা বললি, থ্যাংক ইউ দোস্ত অ্যান্ড অল দ্যাট। তাই আমি বললাম দোস্ত সবই তো ভালো হলো, কিন্তু বইটা তো আমি আনতে ভুলে গেলাম, বইটা তো আনা হলো না। তো তুই আমাকে অনলাইনে একটা লিঙ্ক দে, তো সে একটা লিঙ্ক দিল। তো আমার এখন পর্যন্ত ওইটাই স্মৃতি যে লাস্টে সে আমাকে লিঙ্কটা দিল আমার বইটা কেনার কথা। বইটা আমার কেনা এখনও হয়নি, এখন আমি বইটা কিনবো কিনে আমি পড়বো, এই আমার বন্ধুকে আমি স্মৃতিতে রাখবো আর কি, আশা করি। এবং অনেক পুরনো কথা তার বইয়ের মাধ্যমে প্রথমবার আমি বুঝতে পারবো, জানতে পারবো তার সম্বন্ধে হয়তো যেটা আমি জানতাম না। এখন একটা মানুষ বেঁচে থাকলে এক ধরনের অ্যানালাইসিস হয়, মারা গেলে পর আরেক ধরনের অ্যানালাইসিস হয়। তো আমি এখন বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবো, কেন খারাপ সময় ভালো সময় সব মিলিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব সময় আমি কিন্তু একসাথে ওদের সাথে করার চেষ্টা আমরা বহু বন্ধুবান্ধবরা করেছি, হয়নি আমাদের ব্যর্থতা। কিন্তু যাই হোক, এইবার সেই সুযোগটা আমি নিতে চাই যে আমি বইটা পড়ে আর তার সম্বন্ধে আরও জানতে চাই এবং বুঝতে চাই। অনেক ধন্যবাদ মাকসুদ এবং টিপু, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা শাফিন আহমেদকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি, দেখে আসি সেটাই। ৮০ আর ৯০-এর দশকে কিশোর তরুণের মন মাতানো চাঁদ তারা সূর্য নও তুমি, জ্বালা 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 এই অন্তরে, অথবা ফিরিয়ে দাওয়ের মতো গান উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নিচ্ছি। জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে গান করার কথা ছিল ৬৩ বছর বয়সী শাফিনের, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাতিল হয়ে যায় ওই শো। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৫ দিন পর বৃহস্পতিবার ভোরে ওই হাসপাতালেই তিনি মারা যান। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের দুই মহারথী ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেস গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকেই গানের আবহে বেড়ে ওঠেন শাফিন আহমেদ। বাবার কাছে উচ্চাঙ্গ প্রথম অ্যালবাম বের হয় ১৯৮২ সালে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলে পরিণত হয়। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরিয়ে দাও, হারানো প্রেম, ফিরে এলে না, হ্যালো ঢাকা, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। বিদায় শাফিন আহমেদ। আফফান মিতুল, ৭১। দেখে এলাম প্রতিবেদনটি। কিংবদন্তি ব্যান্ড তারকার মৃত্যুতে শোকস্তব্ধ বন্ধু সহকর্মীরা। আমাদের সাথে ছিলেন সহকর্মী তারকা মাকসুদ এবং টিপু। তাদের কাছে আরেকবার ফিরে যাচ্ছে। মাকসুদ, এসে আপনার কাছে জানতে চাই যে ব্যক্তি শাফিন আহমেদ এবং গায়ক শাফিন আহমেদ দুজনের মধ্যে পার্থক্য পেতেন কিনা? আমি এখানে প্রথমে যে কথাটা বলতে চাই, তথ্যগত ভুল আছে আপনাদের, প্রত্যেকটা চ্যানেলই কিন্তু এই ভুলটা করছে, ভুলটা না করাটাই ভালো। প্রথমত ব্যান্ড মাইলস কিন্তু দুই ভাই ফর্ম করেনি। মাইলস ওয়াজ অলরেডি এস্টাবলিশ ব্যান্ড, এটা ফরিদ রাশিদ ফর্ম করে এবং সেটার জন্মদাতা ফরিদ রাশিদ। এরা পরবর্তীতে কিন্তু জয়েন করে শাফিন, হামিন এবং পরবর্তীতে মানাম। তো ওরা কিন্তু যে বলা হচ্ছে যে মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য, এটা কিন্তু ভুল তথ্য। আর দ্বিতীয়ত ওরা বিদেশের থেকে এসে ব্যান্ড ফর্ম করছে, এটা কিন্তু পড়াশোনা কিন্তু এখানেই করেছে। শাফিন গিয়েছিল বিদেশে কিছু বছর পড়াশোনা করতে, হামিন যায়নি। এবং তারা বাংলাদেশে মাইলসের আগে আরেকটা ব্যান্ড ফর্ম করেছে, তার নাম ছিল বারক। তো এই ভুলগুলো কিন্তু আমার মনে হয় আমাদের অ্যাভয়েড করা উচিত। মিডিয়া কিন্তু এই ভুলটা কিন্তু গতকাল থেকেই করছে এবং সবাই কিন্তু একই কথা গল্প বলছে। আমার মনে হয় এটা ঠিক করা ফেলা উচিত ফর ফিউচার রেফারেন্স আর কি। আর ব্যক্তি শাফিন
প্রচণ্ড ভালো বন্ধু ছিল, দুঃখে সুখে সবসময় তাকে আমি পেয়েছি, আমার শোকের সময় তাকে আমি পেয়েছি, তার মায়ের শোকের সময় সে আমাকে পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় আমরা একসাথে বসেছি, আর যখনই সুযোগ পাই আমরা একসাথে গান করেছি, অনেক স্টেজেই গান করেছি একসাথে। কোভিডের সময় আমরা বেশ কয়েকবার বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান যখন হতো সেই সময় সে সোলো হিসাবে, আমিও সোলো হিসাবে গিয়ে অন্যান্য মিউজিশিয়ানদের সাথে গান করেছি। তো আমার সাথে ওর সম্পর্কটা মানুষ হিসেবে কিন্তু প্রচণ্ড একটা ভালো মানুষ এবং প্রচণ্ড সদালাপি, এবং সবচেয়ে বড় কথা ওর ভিতরে প্রচণ্ড এনার্জি ছিল। সেই এনার্জিটা সাংঘাতিক, এবং সেই এনার্জির জন্য সে এই ধরনের দুর্দান্ত গান কিছু করতে পেরেছে। এবং তার স্টেজ প্রেজেন্স প্লাস এর স্টাইল, তার যে একটা নিজস্ব একটা ফ্যাশনেবল যেখানে যেহেতু একটা ফ্যাশন স্টেটমেন্ট হতো, তার নিজের কাপড় চোপড় থেকে শুরু করে তার ভেরি অ্যাপিয়ারেন্স। ফ্যাশন শুধু আমি কী পরলাম তা কিন্তু না, ফ্যাশন আমি কে সেটাও কিন্তু একটা ফ্যাশন, এবং সে নিজেকে যেভাবে স্থাপন করতো সেটাও ছিল খুব ফ্যাশনেবল। তো আমি আমার ফ্যাশনেবল বন্ধুকে খুব মিস করবো। টিপু ভাইয়ের কাছে আসি এবং তার কাছে এসে জানতে চাই ৮০ ও ৯০ দশকে ব্যান্ড সঙ্গীতকে সমৃদ্ধ করতে মাইলসের অবদান আপনার কি মনে হয় কতটুকু? মাইলসের অবদান অবশ্যই আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে অনস্বীকার্য। ওনারা আসলে আমাদের ব্যান্ড মিউজিশিয়ানদেরকে আমরা তো ওনাদের ইমিডিয়েট পরের জেনারেশন, এবং তারপরে অনেক জেনারেশনকে ওনারা অনেক উৎসাহিত করেছেন নানান দিক দিয়ে, যেমন ভালো মিউজিক, ভালো গান, সেই বিষয় তো আছেই। বাংলায় পপ রক গান কীভাবে কী করতে হয়, প্রডিউস করতে হয়, ডেলিভার করতে হয়, অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সেগুলো তারা দেখিয়েছেন। এবং আমরা যেহেতু শোবিজ ওয়ার্ল্ডের লোক, এন্টারটেইনার, তা আমাদের লাইভ পারফরমেন্সের সাথে সাথে আমাদের ড্রেস আপটাও খুব ইম্পর্ট্যান্ট, যেটা মাইলস সবসময় মেনটেন করে গেছে, স্ট্যান্ডার্ডটা সেট করে গেছে বাংলাদেশে, এবং ওনারা এটা বজায় রেখেছেন। এবং সেটা দেখে আমরা এবং অন্যান্যরাও অনেক উৎসাহিত হয়েছেন, এবং সেইভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করারও চেষ্টা করেছেন। আসলে শোবিজ ওয়ার্ল্ডে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেই সাথে তাদের পারফরমেন্স, অ্যাকিউরেসি সব ব্যাপারই খুব ইম্পর্ট্যান্ট। এবং মিউজিকের ব্যাপারে তারা পুরা ব্যান্ড যে সিরিয়াস, পুরা ব্যান্ড, হামিন ভাই, শাফিন ভাই, মানাম ভাই, জুয়েল, তুর্য, সবাই, এছাড়াও যারা ছিলেন সবাই সবসময় যাদেরকে দেখেছি, মাহবুব সহ, খুবই সিরিয়াস তারা তাদের মিউজিকের ব্যাপারে। শো থাকুক না থাকুক তারা রেগুলার নিয়মিত প্র্যাকটিসটা করে গেছেন সব সময়, কারণ স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে এবং ওইভাবে ডেলিভার করতে হবে। অবশ্যই আপনি যেটা বললেন, তাদের অবদান আসলে অনস্বীকার্য এবং অনেক আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে। মাকসুদুল হকের কাছে এসে যে প্রশ্ন জানতে চাই সেটা হলো যে শাফিন আহমেদের মরদেহ ভার্জিনিয়া থেকে বাংলাদেশে আনার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, বা কোথায় দাফন করা হবে সেই বিষয়ে কিছু জানতে চাই। কিছু পেয়েছি, কিন্তু একটা ফর্মাল একটা অ্যানাউন্সমেন্ট হামিদ আহমেদের কাছ থেকে আসবে খুব শীঘ্রই। তো আমরা যেটা মানে আনুমানিক যেটা আমি জানতে পেরেছি যে তার লাশটা ঢাকাতে বোধহয় খুব সম্ভব রোববারে পৌঁছাবে, এবং সোমবারে জানাজার কথাটা শোনা যাচ্ছে সেটা হবে আজাদ মসজিদে গুলশানে। কিন্তু সব কিছু আনুমানিক, কিন্তু আমরা কোনো পারফেক্ট নেই। ওখান থেকে যখন লাশটা স্টার্ট করবে সেটা আমরা আশা করছি আগামীকাল আমাদের সময় মধ্যরাতের থেকে শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো। তো এখন যা কিছু বলছি সব কিছু আনুমানিক। মাটি কোথায় দেওয়া হবে সেটা কিন্তু এখন আমরা জানি না।